আসসালামু আলাইকুম। গত জুন মাসে ইসরায়েল ইরান 12 দিনের যুদ্ধে ইসরায়েলের মূল লক্ষ্য ছিল ইরানের রিজিম পরিবর্তন করা, বা যে ইসলামিক শাসনতান্ত্রিক সরকার আছে এই সরকারকে উৎখাত করা, এবং ইরানের যেই মিসাইল ডিফেন্স সিস্টেম আছে বা মিসাইল টেকনোলজি আছে এই মিসাইল উৎপাদন বন্ধ করে দেওয়া, এবং পারমাণবিক যেই উৎপাদনের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে ইরান এগোচ্ছে এটাকে পরিবর্তন করে দেওয়া। আর ইসরায়েলের ধারণা ছিল রিজিম পরিবর্তনের মাধ্যমে নতুন গভর্নমেন্ট বা তাদের নিজস্ব গভর্নমেন্ট আনতে পারলে এক, মিসাইল উৎপাদন বন্ধ করা যেত; দুই, পরমাণু অস্ত্রের যেই উচ্চাকাঙ্ক্ষা এটা থেকে ইরানকে ফিরিয়ে আনা যেত, এবং পুরো মধ্যপ্রাচ্যে ইরানের যেই প্রক্সি বাহিনীগুলো আছে এই প্রক্সি বাহিনীগুলোকেও দমিয়ে রাখা যেত। আর এটার জন্য ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্র অনেকভাবে চেষ্টা করেছে, অনেক বছর ধরে চেষ্টা করে আসছে। আপনি বলতে পারেন 80-এর দশকের পর থেকে তারা এই রিজিম পরিবর্তনের জন্য চেষ্টা করে আসছে, কিন্তু কোনোভাবেই পারছে না, শুধুমাত্র ইরানের কঠোর পদক্ষেপের জন্য। আর গত 12 দিনের যুদ্ধ ছিল সব চেষ্টার প্রতিফলন। প্রায় 20 থেকে 30 বছর চেষ্টা করে যখন দেখলো যে আসলে গভর্নমেন্ট তারা কোনোভাবেই চেঞ্জ করতে পারছে না, তাদের ইন্টেলিজেন্স শক্তি দিয়ে বা তাদের চাপে কোনোভাবেই গভর্নমেন্ট পরিবর্তন হচ্ছে না, তখন গত জুন মাসে ইসরায়েল সরাসরি হামলা করে প্রায় 200টি F-35 যুদ্ধ বিমান নিয়ে। আর এই যুদ্ধের পরিণতি কি হলো? শেষ পর্যন্ত ইসরায়েল নিজে মাথা নত করে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হলো। 12 দিনও সেই যুদ্ধ টিকেনি। ইরানের যথেষ্ট পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এবং প্রায় 4 থেকে 5 দিন যাওয়ার পরেই ইসরায়েল আমেরিকাকে মোটামুটি এই যুদ্ধে টেনে আনে। আমেরিকাও তাদের B-2 বোমারু বিমান থেকে তাদের সবচেয়ে শক্তিশালী বোমাগুলোর মধ্যে একটি ইরানে নিক্ষেপ করে, এবং মোটামুটি 6টি বোমা, প্রায় 6টি বোমা ইরানের পরমাণু স্থাপনায় নিক্ষেপ করে। কিন্তু পরবর্তীতে জানা যায় ইরান সেখান থেকে ইউরেনিয়াম আগেই সরিয়ে ফেলেছিল। তারপর ইরানে যেই গভর্নমেন্ট পরিবর্তনের জন্য 12 দিনের যুদ্ধ পরিচালনা করা হয়েছিল, গভর্নমেন্টও চেঞ্জ করতে পারেনি। আর গভর্নমেন্টের উচ্চপদস্থ কিছু কর্মকর্তাকে হত্যা করলেও গভর্নমেন্ট আগের চেয়ে বেশি স্বতঃস্ফূর্তভাবে সামনে এগোতে থাকে, এবং সরাসরি ইসরায়েলকে হুমকি দেয় এর চেয়ে ভয়াবহ পরিণতি ভোগ করতে হতে পারে। আর মার্কিন যুক্তরাষ্ট্র যখন এই যুদ্ধে ইনভলভ হয় তখন জানিয়ে হোক না জানিয়ে হোক দোহায় মার্কিন সেন্ট কমে সরাসরি ইরান আক্রমণ করে। এরপরেই যুদ্ধবিরতিতে আসতে বাধ্য হয় মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। আর যেই ইসরায়েল বুলিয়া উড়িয়ে যেত আমাদের আকাশ শতভাগ সিকিউর, আমাদের কেউ হামলা করতে পারবে না, একটা পিঁপড়েও আমাদের আকাশে ঢুকলে আমাদের জিজ্ঞেস করে ঢুকতে হবে, সেইখানে ইসরায়েলের মাটিতে ব্যাপক মাত্রায় মিসাইল আটকে পড়ে। হাইপারসনিক মিসাইল থেকে শুরু করে নর্মাল মিসাইল, সব ধরনের মিসাইল ইসরায়েলের মাটিতে ধ্বংসযজ্ঞ চালায়, যেটার ভিডিও ওই সময় প্রকাশ না পেলেও পরবর্তীতে ধাপে 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 প্রকাশ পেতে থাকে। আর কিছুদিন আগে যখন গাজা যুদ্ধবিরতি হলো তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছিল যে গাজা যুদ্ধবিরতি হতে পারে ইসরায়েলের জন্য আরেকটি ফ্রন্ট খোলার রাস্তা। সে ক্লিয়ারই বলেছিল 12 দিনের যুদ্ধে, জুন মাসে 12 দিনের যুদ্ধে ইসরায়েল তার লক্ষ্য পূরণ করতে পারেনি। এই কারণে ইসরায়েল এখন আবার চেষ্টা করবে ইরানের সাথে যুদ্ধ করার বা ইরানকে দুর্বল করে দেওয়ার, কিন্তু এর জন্য ইসরায়েলকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। এখন ইসরায়েল চাচ্ছে যেহেতু গাজায় যুদ্ধ বন্ধ করা গেছে বা গাজায় একটা সমাধানে আসা গেছে, গাজায় যেভাবেই হোক মার্কিন যুক্তরাষ্ট্র এভাবে ওভাবে যেভাবেই হোক গাজাকে ইসরায়েলের হাতে তুলে দেওয়ার মতো একটা পরিকল্পনা করছে, বাট এটা আদৌ সম্ভব হবে কিনা এটা পরের বিষয়। বাট তারা ভাবছে মার্কিন যুক্তরাষ্ট্র এরকম একটা পলিসি মেক করে তারপর স্বপ্ন দেখিয়ে গাজার মানুষকে, মুসলিম বিশ্বকে স্বপ্ন দেখিয়ে যেভাবেই হোক গাজাকে এনে দিবে ইসরায়েলের হাতে। এখন ইসরায়েলের ফোকাস দেওয়া উচিত ইরানে। এই কথা মাথায় রেখে ইসরায়েলের প্রেসিডেন্ট বিভিন্ন ধরনের মোটামুটি বলতে পারেন যে ন্যারেটিভ দ্বারা করাচ্ছিল। কিছুদিন আগে অস্ট্রেলিয়ার মতো একটা জায়গায় ইহুদিদের একটা অনুষ্ঠানেও হামলা করা হয়, সেই হামলায় প্রায় 12 জন ইহুদি মারা যায়। আর এই হামলাকে কেন্দ্র করেও অস্ট্রেলিয়া বলা যাবে না, ইসরায়েল সরাসরি এই হামলার পরপরই বলেছে ইরানের এখানে ভূমিকা আছে, ইরানের ভূমিকা থাকতে পারে, আমরা খতিয়ে দেখব।
শুধু এটাই না, কিছুদিন আগে এমআইটির একজন পরমাণু বিজ্ঞানী, সেও ইহুদি, আমেরিকাতে এমআইটির একজন পরমাণু বিজ্ঞানীকে গুলি করে হত্যা করা হয়। সেই হত্যার পেছনেও ইরান আছে কিনা এটা আমরা খতিয়ে দেখব। সরাসরি কোনো দেরি না করে নেতানিয়াহু ঘোষণা দিয়ে দেয় যে এর পেছনে ইরানের হাত থাকতে পারে, আমরা খতিয়ে দেখব। তো কয়েকটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে, বাট ন্যারেটিভগুলো আসলে টিকেনি ওইভাবে। যেমন অস্ট্রেলিয়ার ঘটনায় অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট 2 দিন পরেই ঘোষণা দেয় এরা আইএসের সদস্য ছিল বা আইএসের সাথে এদের যোগ সাজস ছিল। আর এমআইটির যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডে এখনও রিপোর্ট সাবমিট করেনি গোয়েন্দা সংস্থা। আর এর মধ্যেই গতকালকে ইসরায়েলি প্রেসিডেন্ট নেতানিয়াহু সরাসরি মার্কিন প্রেসিডেন্টের কাছে উড়ে যান। আজকে ফ্লোরিডায় তাদের বৈঠকের কথা রয়েছে। আর এই বৈঠকের মাধ্যমে নেতানিয়াহু যেটা করার চেষ্টা করবেন সেটা মার্কিন প্রেসিডেন্টকে ভুলভাল বুঝিয়ে হোক বা যেভাবে কনভিন্স করে হোক ইরানে যাতে আরেকটা হামলা করা যায় বা আরেকটা শক্তিশালী হামলা করা যায়, যেই হামলার মাধ্যমে ইরানের রেজিম পরিবর্তন থেকে শুরু করে ইরানের মিসাইল শক্তি ধ্বংস করা যায় বা ইরানের পরমাণু শক্তি ধ্বংস করা যায়। এই ধরনের একটা ভয়াবহ আক্রমণ চালাতে যাচ্ছে বা চালানোর জন্য গ্রিন সিগন্যাল চাচ্ছে। আর এখন ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতের সাথে যে পরিমাণ বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি করে ফেলেছে, এই সম্পর্কের মাধ্যমে ইরানে আরও ভালোভাবে আরও কঠোরভাবে নজরদারি চালাতে পারছে। এতে হয়তোবা ইসরায়েল আরও বেশি আগ্রহী হয়েছে যে কোনোভাবে ইরানে হামলা চালাতে হবে। আর এর উপরে কাজ করছে নেতানিয়াহুর ক্ষমতায় থাকা। নেতানিয়াহু শুধুমাত্র নিজের সিট টিকিয়ে রাখার জন্য বা নিজের চেয়ার টিকিয়ে রাখার জন্য একটার পর একটা যুদ্ধ লাগিয়েই রাখছে। যেমন গাজা যুদ্ধ শেষ হওয়ার পর দিন থেকেই বা গাজা যুদ্ধ যখন শেষ হয়েছে তখন থেকেই নেতানিয়াহু সরাসরি সিরিয়ায় লেবাননে ভয়াবহ রকমের আক্রমণ শুরু করে। এখন যখন সিরিয়ায় তুরস্ক একটু প্রভাব খাটিয়ে তুরস্কের এয়ার ডিফেন্স সিস্টেম মোটামুটি পাঠানোর একটা প্রস্তুতি হয়ে গেছে, তো যখন তুরস্ক একটা শক্তিশালী পদক্ষেপ নিয়েছে তখন ইসরায়েল সেখান থেকেও পিছু উঠেছে এবং লেবাননেও মোটামুটি পিছু উঠতে বাধ্য হয়েছে। এখন লেবাননেও আগের মতো আক্রমণ করতে পারছে না। এই কারণে এখন তার ক্ষমতায় টিকে থাকার জন্য তার প্রধান কাজ যুদ্ধ চালিয়ে যাওয়া। কিন্তু আশেপাশে সবার সাথে মোটামুটি যুদ্ধ হয়ে গেছে, সবাইকে মোটামুটি ঠান্ডা করে দিয়েছে। আর লেবাননকে মার্কিন যুক্তরাষ্ট্র চাপ দিয়ে তাদের কাজগুলো করানোর চেষ্টা করছে, বাট আগের মতো হামলা করতে দিচ্ছে না। আর এখানে চাইলেই মিশরের সাথে ইসরায়েল যুদ্ধে জড়াতে পারবে না। এই কারণে পরবর্তী টার্গেট হবে ইরান। আর ইরানে টার্গেট করলে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তা দিবে, সরাসরি সহায়তা দিবে। এই কারণে নেতানিয়াহু নিজের চেয়ার টিকিয়ে রাখার জন্য এই ইরান যুজুর ভয় দেখিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গ্রিন সিগন্যাল এনে দেন ইরানের সাথে যুদ্ধ চালাবে। এখন ইরানের সাথে যুদ্ধ চালানো কতটা কঠিন হবে এই পরিস্থিতিতে এটাও বলা ডিফিকাল্ট, কারণ তুরস্ক সিরিয়াতে এয়ার ডিফেন্স সিস্টেম স্থাপন করছে। এর মাধ্যমে দেখা যাবে ইসরায়েল সিরিয়া ইরাক হয়ে ইরানে গিয়ে হামলা করতে হয়। তো সেক্ষেত্রে তুরস্ক কতটুকু ছাড় দেয় এটাও বড় প্রশ্নের বিষয়। আর যদি ট্রাম্প এখানে গ্রিন সিগন্যাল দিয়ে দেয় সেক্ষেত্রে হয়তো বা তুরস্কের সাথে একটা নেগোসিয়েশন হবে। কিন্তু এই যুদ্ধ যদি আসলেই শুরু হয়, যদি ইসরায়েল ইরান যুদ্ধ আবার শুরু হয়, এটা গত 12 দিনের যুদ্ধের চাইতে কয়েক গুণ বেশি ভয়াবহ হবে। কারণ অলরেডি ইরান তাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে, বা সেই যুদ্ধ শেষ হওয়ার পরপরই 12 দিনের যুদ্ধ শেষ হওয়ার পরপরই রাশিয়া চীন ইরানকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা দিচ্ছে এবং রাশিয়া থেকে তাদের যুদ্ধ বিমানও মোটামুটি অর্ডার করে ফেলেছে এবং তারা তৈরি শুরু করে দিয়েছে। যতটা দ্রুত সম্ভব তারা এগুলা হাতে পাওয়ার জন্য চেষ্টা করছে। শুধু এটাই না, এর পাশাপাশি ইরান এখন ইসরায়েলি মিডিয়া বলছে আর কি, এখন ইরান প্রতি মাসে 1000 মিসাইল উৎপাদনের সক্ষমতার দিকে এগোচ্ছে। এখন এটা কতটুকু সত্য এটা তো আসলে ইরানের কর্মকর্তাদের থেকেই জানা যাবে। এটা ইসরায়েলের মিডিয়া বলছে মাসে 1000 মিসাইল উৎপাদনের দিকে এগোচ্ছে এবং ইউরেনিয়ামও তারা আরও দ্রুত গতিতে সংগ্রহ করছে। এর মধ্যে একদিন ইসরায়েলি মিডিয়া নিউজ করলো যে ইরান আসলে পরমাণু অস্ত্র না, অন্য ধরনের একটা অস্ত্র বানাতে চাচ্ছে যেটাতে ক্ষয়ক্ষতি পরমাণু অস্ত্রের চাইতে কিছুটা কম হবে কিন্তু রেডিয়েশন ছড়াবে না।
এই ধরনের একটা বোমা বানানোর দিকে এগোচ্ছে, এই ধরনের একটা ওয়েপেন্স বানানোর দিকে ইরান এগোচ্ছে। এটা হচ্ছে ইসরায়েলি মিডিয়ার কথা। বাট নেতানিয়াহু ডেডিকেটেড যে তার সিট বা তার চেয়ার টিকিয়ে রাখার জন্য যে কোনোভাবে যুদ্ধ করতেই হবে, এই কারণে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেছে ট্রাম্পকে কনভিন্স করার জন্য। ট্রাম্পকে কনভিন্স করতে পারলেই হয়তোবা আগামী এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে হয়তোবা ইরানে আবার আক্রমণ চালাবে। বাট এটা পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটা অশনি সংকেত। কারণ আগের যুদ্ধ 12 দিনে শেষ হয়ে গেল, এই যুদ্ধ 12 দিনে শেষ হওয়ার নয়, এর মধ্য দিয়ে আরও কয়েকটা আঞ্চলিক সংঘাত অলরেডি মাথাচাড়া দিয়ে উঠেছে। আর নেতানিয়াহুর ইউএসএ যাওয়ার পেছনে আরও একটা কারণ হচ্ছে সোমালিল্যান্ড। সোমালিল্যান্ড নিয়েও ট্রাম্পের সাথে আলোচনা করবে। সব পরিবেশ দেখে মনে হচ্ছে, সব কিছু বিচার বিশ্লেষণ করে মনে হচ্ছে খুব দ্রুতই মধ্যপ্রাচ্যে আরও বড় একটা যুদ্ধ দেখা যেতে পারে, যেটা ইরান আর ইসরায়েলের মধ্যে। আর ইরানও তাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখার চেষ্টা করছে। আর ইসরায়েল তো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সহায়তা পাচ্ছেই। এখন ট্রাম্পের ডিসিশনের উপর নির্ভর করে আসলে ইসরায়েল কি ইরানে হামলা করতে পারবে কি পারবে না। এমনটাও হতে পারে ট্রাম্প গ্রিন সিগন্যাল না দিলেও ইসরায়েল ঘাড়ের রগ ব্যাখ্যা করে ইরানে গিয়ে হামলা করবে। আর ইরানে হামলা করলে ইরান যখন কাউন্টার অ্যাটাক করবে ইসরায়েলে, তখন মার্কিন যুক্তরাষ্ট্রকে সামনে আসতেই হবে। কারণ হচ্ছে ইসরায়েলকে রক্ষা করা ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো রাস্তা নেই। এই হচ্ছে বিষয়। তাহলে বলা যায় আগামী 2 থেকে 3 দিনের মধ্যে একটা নিউজ পাওয়া যেতে পারে যে আসলে কি ইরান ইসরায়েল যুদ্ধ হবে কি হবে না। আর যদি এটা হয়, সেটা মধ্যপ্রাচ্যের জন্য একটা ভয়াবহ সংকট ডেকে আনবে। তাহলে আজ রাখছি এখানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।